অত্যন্ত সুস্থ সবল মানুষ। বিভূতিবাবুর কোনো অসুখ কখনো দেখিনি, কখনো মনে করিনি যে তার স্মৃতিতর্পণ আমাদের করতে হবে, তার মৃত্যুর উপলক্ষ ধরে তাকে শ্রদ্ধা জানাতে হবে। মনে হতো তিনি বহুকাল বাঁচবেন, অন্তত আমাদের আগে তো মরবেনই না। বরং মনে মনে কৌতূহল হয়েছে, আচ্ছা আমরা যখন মরব তখন ওর মনের ভাব কি হবে? ওই অনাসক্ত উদাসীন নির্মম মানুষটির মনে কোনো বেদনার ছাপ কি পড়বে? সত্যি কি করে বিশ্বাস করব বলুন? একদিনে 7-8 জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে দেখেছি, চায়ের পর ফ্রিজ থেকে বার করে দই খেতে দেখেছি, তারপর আবার গরম চা, কিংবা আবার তার 4-5 মিনিটের মধ্যে আইসক্রিম খেয়েছেন। আমি নিজের চোখেই দেখেছি। দুশের দুধের পায়েস একা খেয়ে ফেলতেন বিভূতিভূষণ। আবার প্রকৃতির শোভা দেখতে দেখতে অনায়াসে প্রফুল্ল চিত্তে সারাদিন উপোস করে কাটিয়ে দিয়েছেন। 7-8 মাইল হাঁটা তার কাছে ছিল ওপরতলা থেকে নিচতলায় নামার মতন সহজ এবং নিত্য নৈমিত্তিক ঘটনা। সেই মানুষ মাত্র 53-54 বছর বয়সে এমন হঠাৎ মারা যাবেন, এ যে কল্পনারও অতীত, সম্পূর্ণ অবিশ্বাস্য। আজও এখনও চোখের সামনে তার শ্রাদ্ধক্রিয়া পর্যন্ত চুকে যেতে দেখেও যেন বিশ্বাস হচ্ছে না কথাটা। বলেছেন গজেন্দ্র কুমার মিত্র। সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের কথায় বিভূতিভূষণের শেষ কটা দিনের কাহিনী তুলে ধরব আজকের ভিডিওতে। অথচ তাই তো হলো। 28শে অক্টোবর 1950 শনিবার। দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে রইল। সেদিন সকালে খুব ভোরবেলাতেই বেরিয়ে গিয়েছিলেন বেড়াতে, বহুদূর 8-10 মাইল পথ হেঁটে ক্ষুধার্ত হয়ে পড়েন। রাস্তার ধারের এক পাঞ্জাবির দোকান থেকে চা কিনে খান। তারপরেই বাড়িতে পৌঁছে বুকের কাছে একটা ব্যথা অনুভব করলেন। ভাতৃবধূর কাছ থেকে কোরামিন চেয়ে নিয়ে খেয়েছিলেন। এতেই বোঝা যায় যে রোগটা একেবারে আকস্মিক নয়, নইলে কোরামিনের কথা জানবেন কি করে? অমন বলিষ্ঠ লোকের সাহস বিস্তৃত বক্ষপট, তা ভেদ করে হৃদয়ে গিয়ে ব্যাধি পৌঁছল কোন রন্ধ্রপথে কে জানে। যাই হোক, তখনই সুস্থ হলেন বটে। স্নানাহারও করলেন। বিকেলে ছিল ধলভূমগড় রায় এস্টেটের ম্যানেজার বঙ্কিমবাবুর ওখানে পার্টি। বন্ধু সুমথবাবু নিষেধ করেছিলেন, বরদা যাবেন না, কদিন ধরে অনবরত পার্টিতে খেয়ে বেড়াচ্ছেন, আজ একটু বিশ্রাম নিন। বাস্তবিক এবার মৃত্যুর আগে ওই কয়েকটি দিন ঘাটশিলায় তিনি এত সমাদর, এত সম্বর্ধনা লাভ করেছেন। আশ্চর্য, ওরা কি বুঝেছিলেন বিদায় এত নিকটে? কিন্তু সুমথবাবুর কথায় বরদা কর্ণপাত করলেন না। 3টে থেকে তিনি তালা লাগিয়েছেন, কই সুমথবাবু দাড়ি কামিয়ে দিন, তারপর গাড়ি আসতে তিনি একে একে সবাইকে তুলে নিলেন। প্রমথনাথ বিশি, বিশ্বপতি চৌধুরী এবং সুমথ ঘোষ। উৎসাহ তারই সবচেয়ে বেশি ছিল সেদিন। পার্টি থেকে ফিরলেন রাত 8:30টায়। ফেরবার পথে একবার বললেন, শুধু গাড়িটা দাঁড় করাতে হবে, শরীর কেমন করছে, বমি করলেন বমি। তারপর গাড়িতে উঠে শুয়ে পড়লেন। সকলেই মনে করলো সাধারণ অম্বল বমি করছেন, এইবার বোধহয় সুস্থ হয়ে উঠবেন। পথে বাকি সবাই নেমে গেলেন। সুমথবাবু এবং বরদা বাড়ি ফিরলেন। কিন্তু গাড়ি থেকে নামবার সময় সুমথবাবু ভয় পেয়ে গেলেন। ওর কিছুমাত্র জোর নেই হাত পায়ে, সমস্ত দেহ বরফের মতো ঠান্ডা, ঘামে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। কোনো মতে সবাই ধরাধরি করে এনে শুইয়ে দিল। ওর ভাই নুটুবাবু ডাক্তার নিয়ে এলেন বাড়িতে। তাড়াতাড়ি ছুটে এলেন সবাই, যা করবার সবই করলেন। চলল ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন। শেষ রাত্রে ওখানকার আরেকজন চিকিৎসক এলেন, ডক্টর বোস। বমির ভাব, বুকে ব্যথা, সমস্ত শরীর ঠান্ডা, স্পষ্টতই হৃদরোগ। অমন বলবান লোক যেন শিশুর মতো দুর্বল এবং অসহায় হয়ে পড়েছেন। সকলেই উদ্বিগ্ন। রবিবার অপরাহ্ন থেকে একটু সুস্থ হয়ে উঠলেন। মনে হলো বুঝি বিপদ কেটে গেল। সোমবার আরও সুস্থ বোধ করলেন। হৃদযন্ত্র অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে পেল। আর বোধ হয় ভয় নেই। কিন্তু সোমবার বিকেল থেকেই অন্য উপসর্গ। এতক্ষণ সকলের দৃষ্টি ছিল বুকের দিকে। ওদিকে আর একটি যন্ত্র যে বিকল হয়ে উঠেছে সেদিকে কেউ লক্ষ্যই করেনি। মূত্রযন্ত্র বা কিডনি আর কোনো কাজই করছে না। ডাক্তাররা অবশ্য ভয় পাননি। স্যালাইন এবং গ্লুকোজ ইঞ্জেকশন দিয়ে ক্রমান্বয়ে ঠান্ডা এবং উষ্ণ সেক, তাতেই হবে। কত কলেরা রোগী সেরে গেল, এ তো সামান্য ব্যাপার। অবশ্য মঙ্গলবার থেকে বোঝা গেল ব্যাপার খুব সামান্য নয়। ডাক্তাররা মুখে বলছেন ভয় নেই, কিন্তু রোগী নিজেই বুঝতে পেরেছেন। প্রথম দিকে বিচলিত হয়েছিলেন। স্ত্রীকে বলেছিলেন, আমার অসুখ করলো। অসুখ, হ্যাঁ, যার কখনো অসুখ করে না সে অসুখ শব্দটাতেই ভয় পায়। চোখে জলও এসেছিল বরদার। কিন্তু মঙ্গলবার থেকে তিনি আশ্চর্য রকমের শান্ত হয়ে গেলেন।
একে একে ঘাটশিলায় পরিচিত লোকদের ডেকে পাঠাতে লাগলেন নাম করে করে। তারা এলে বেশ সহজভাবেই বিদায় নিলেন। চললুম। নটু আর বাবলু রইল। দেখো, বাবলুর কথা বরং বলেননি অনেককে, নটুর কথা তো সবাইকেই বলেছিলেন। ব্রহ্মজ্ঞ পুরুষটি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে দিব্য দৃষ্টিতে দেখেছিলেন নটুও তার অনুগমন করছে। অষ্টাহ না পার হতেই বলেননি কাউকে স্ত্রীর কথা। কল্যাণী দেবী বরং একসময় ভেঙে পড়েছিলেন। বরদা তাকে ধমক দিয়ে উঠলেন, তুমি অত অধীর হচ্ছ কেন? তাহলে যে আমার দেবযান লেখা মিথ্যে হয়ে যাবে। তুমি কি ভেবেছ ওটা শুধু গল্প? ওটা সত্য। আমি জানি ওটা সত্য। তিনি আমাদের পরম পিতা, তিনি ডেকেছেন। আমায় প্রয়োজন হয়েছে, আমি যাচ্ছি। তোমারও প্রয়োজন আসবে, তিনি ডাকবেন, তুমিও যাবে। এ তো শুধু বাড়ি থেকে ও বাড়ি যাওয়া। এতে এত বিচলিত হবার কি আছে? তিনি তো আমাদের সকলেরই পিতা। মঙ্গলবার রাত্রি থেকে তার চৈতন্য আচ্ছন্ন হয়ে আসছিল। তার মধ্যেই কিন্তু দু একবার তিনি হঠাৎ তার বিছানার পাশে যেন একটা আলো দেখতে পান। একবার উত্তর দিকের জানলা দিয়ে শালবনের দিকে তাকিয়ে বলেছিলেন, বৌমা, ওখানে অত আলো কেন বলো তো? অত আলো কে জ্বেলেছে? আর একবার দক্ষিণ দিকের টেবিলটার দিকে তাকিয়ে বলেন, এত আলো কেন ওখানে? তারপরই এপাশে দাঁড়ানো স্ত্রীর মুখের দিকে চেয়ে শেক্সপিয়ারের সেই অমর লাইন আবৃত্তি করতে থাকেন, দেয়ার আর মোর থিংস ইন আর্থ। কে জানে, তার দেবযানের যে থিওরি, তাকে হয়তো নিঃসংশয় সত্য জেনেই গেলেন। আর একবার দক্ষিণের দিকে তাকিয়ে বলেছিলেন, এসেছে, ওই তো কল্যাণী এসেছে। এসেছো? এসো এসো বলে দুহাত বাড়িয়ে যেন সেই অদৃশ্য অতিথিকে আলিঙ্গন করবার জন্য তাড়াতাড়ি উঠে বসতে যাচ্ছিলেন। অনেক কষ্টে তাকে জোর করে শুইয়ে দেওয়া হলো। কিন্তু ব্রহ্মজ্ঞ বিভূতিভূষণের চেয়েও বোধ করি লেখক বিভূতিভূষণ বড়। তাই চরমকালে সেইটাই বড় হয়ে উঠেছিল। লেখবার সময় যখন কথাটা ভাবতেন, তখন বারে বারে একটা আঙুল কামড়াতেন তিনি এবং মাথার চুলে হাত বুলোতেন। কপালের নিচের দিক থেকে যেন চুলগুলো সরিয়ে দেবার মতন করে হাত বুলোতেন। এ তার চিরকালের অভ্যাস। মৃত্যুর মাত্র ঘণ্টা খানেক আগেও সেই মুদ্রা দোষ আবার দেখা গেল। ঠিক তেমনি করে আঙুল কামড়িয়ে চুলে হাত বুলিয়ে বললেন, আজ আর আমার লেখা হলো না, আজ কিছু লিখে রাখা হলো না। এরই মধ্যে একবার স্ত্রীকে বলেছিলেন, এখন সরো তো, আমায় কাজল লিখতে হবে। আমি ভাবছি খুব, সে কাজল কোথায় লেখা হবে কে জানে? কোন লোকে? এ লোকে না পরলোকে? মঙ্গলবার রাত আর বুধবার সকাল চলল জমে মানুষে টানাটানি। সে এক অদ্ভুত টানাটানি। চিকিৎসকরা প্রাণপণ সাধনা করতে লাগলেন ভগবানের কাছ থেকে ওর মহান আত্মাকে ছিনিয়ে নিতে। ওই বন্য জায়গাতেও অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ হলো, কোথাও কোনো ত্রুটি না থাকে। ভোরবেলাও সামনের বাড়ির মন্মথবাবুকে ডেকে পাঠালেন। চললুম মন্মথবাবু, নটু রইল, দেখবেন। বুধবার দুপুর নাগাদ আর কোনো আশা রইল না। সবাইকে তার করে জানানো হলো, অবশ্য যতটা মনে পড়ল ততটা। কিন্তু আশ্চর্য, বেলা 4টে নাগাদ আবার অবস্থা ভালোর দিকে গেল। চিকিৎসকরা আশা দিলেন নারী স্বাভাবিক হয়ে এলো, বুকের অবস্থাও ভালো, জ্ঞানও বেশ পরিষ্কার হয়ে এলো। তবে বুঝি এ যাত্রায় বেঁচে গেলেন বিভূতিভূষণ। ভুল হলো না বিভূতিবাবুর নিজের। তিনি স্বামীজিকে ডেকে পাঠালেন রামকৃষ্ণ মিশন থেকে। বললেন, আর কেন স্বামীজি? ঠাকুরের নাম শোনান। স্বামীজি বললেন, আমাদের ওখানকার সেই বড় ছবিখানার কথা মনে আছে? ঠাকুরের ছবিখানা? নিশ্চয়। দুহাত তুলে প্রণাম করলেন বরদা। বৌমা, নাম শোনাও, নারায়ণের নাম করো। আচ্ছন্ন হয়ে আসছে মধ্যে মধ্যে ওর অনুভূতিটা। নটুকে একবার ডেকে বললেন, হঠাৎ, নটু, তুই অমন করে আমায় ধরে রাখছিস কেন? আমাকে ছেড়ে দে, দেখছিস না মঙ্গলময় ভগবান ডাকছেন। তুই না ছাড়লে আমি যে যেতে পারছি না। নটুবাবুর দু চোখে জল, হাত কাঁপছে, ইঞ্জেকশনের ছুঁচ ঠিক থাকতে পারছে না। তিনি বললেন, দাদা, যদি এতে তোমার মঙ্গল হয় তো তুমি যাও, আমি তোমায় ধরে রাখবো না। গীতা পড়ে শোনা নটু, ওসব ওষুধ টষুধ থাক। নটুবাবু গীতা পড়তে লাগলেন। চেঁচিয়ে চেঁচিয়ে সেদিকে কান পেতে স্থির হয়ে রইলেন বিভূতিভূষণ। বুধবার দ্বীপ্রহরে তার পৌঁছল। তখন আর কোনো গাড়ি নেই। কি ছিল তার বলবার, কি আদেশ ছিল তা আর কোনোদিনই জানতে পারবো না। শেষ মুহূর্তে বঙ্কিমবাবু এসে দাঁড়িয়েছিলেন বাইরে। কার যেন অস্ফুট কণ্ঠস্বরে সে সংবাদ পেলেন, বর্দা,
ডাকো বঙ্কিমবাবুকে। বঙ্কিমবাবু কাছে এসে দাঁড়াতে বললেন, শুধু বঙ্কিম ভাই চলল, নটু রইল। দেখো, তিনি কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। ওর অত আদরের বাবলু অসুখ হয়ে পর্যন্ত কাছে আসেনি, কে জানে কেন। বোধহয় রোগশয্যায় শায়িত পিতার যন্ত্রণাকাতর মুখের মধ্যে ওর পরিচিত স্নেহ কোমল চির আনন্দময় মুখখানি খুঁজে পাচ্ছিল না বলে। একেবারে শেষ মুহূর্তে হঠাৎ কাছে এসে দাঁড়ালো সে। আপনি তার দিকে চেয়ে বরদা হাসলেন একবার, অদ্ভুত স্বর্গীয় সেই হাসি। কোনো মৃত্যু পথযাত্রীর মুখে সে প্রসন্ন হাসি ফোটাবার কথা নয়। ডাক্তার বসের উক্তি, বহু রোগীর মৃত্যু দেখেছি আমি, এ হাসি কখনো কল্পনা পর্যন্ত করিনি। এ যেন দেবতার হাসি। সেই হাসি থেমে গেল। ঠোঁটের বাঁকা রেখাটি ধীরে ধীরে সোজা হয়ে মিলিয়ে এলো, চোখের পাতা এলো বুঝে, মুখে নেমে এলো পরম শান্তির আভাস, শান্তি ও বিশ্রাম। চলে গেলেন বাংলা সাহিত্যের কিংবদন্তি পুরুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সম্মুখে পেলেন শান্তির পারাবার। এতক্ষণ আপনারা শুনলেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শেষ কটা দিনের কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।